তো পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা আমাদের বর্তমান সেশনে বিজনেস ল এর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে আমরা একটা মজার টপিক নিয়ে আলোচনা করব। নর্মালি হচ্ছে আমরা সিরিয়াল অনুযায়ী যাই, বাট যেটা আমি বলছিলাম যে একটু মজার টপিক নিয়ে আলোচনা হবে, সো আমরা এখানে সিরিয়ালে না গিয়ে আমরা ওভারভিউ অফ কন্ট্রাক্ট অ্যাক্ট দিয়ে শুরু করব। ঠিক আছে, এবার আসেন পেজ নাম্বার 93 খোলেন সবাই। ভাইয়া সেলস ওইটা তো নাই, তাই না? সেলস এন্ড গুডস অ্যাক্ট যেটা মানে পড়তে হবে না। না না, নাই বলতে আচ্ছা একটা কথা বলি, এবার নাকি অনেকের প্রশ্ন আসছে, সো আমি এটা এবার পড়াবো। ঠিক আছে, দেখেন, বাট গত সেশন গুলাতে ওইটা থেকে প্রশ্ন খুব একটা আসতো না, বুঝছেন? বাট এবার আসছে কয়েকজন, ওই যে আমি সেমিনারের মধ্যে কথা বলছিলাম তো। তো এক্ষেত্রে যদিও কম সংখ্যক মানুষের আসছে, বাট আসছে তো। এখন আপনার যদি আসে তাহলে কি হবে? তখন তো বলবেন নোবেল ভাই তো পড়াইলো না। তো এটার জন্য হচ্ছে আমি কিছু বাদ দিব না, আমি পড়াবো। দেখেন, প্রথমত হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। আচ্ছা, সবাইকে প্রথমে বলবো যে সবাই হাইলাইটারটা নিয়ে বসেন। যখন যেটা জিজ্ঞেস করব সেটার উত্তর দিবেন। কোনো কারণে যদি মিস যায়, কোনো কিছু বুঝতে না পারেন, সেটা সাথে সাথেই জিজ্ঞেস করবেন। কোনোভাবেই যেন ওই জিনিসটা এমন না যে অনেক পরে জিজ্ঞেস করতেছেন। ঠিক আছে, এটা যেন না হয়। ক্লিয়ার? জি জি। হুম, এবার আসেন। তো প্রথমটা হচ্ছে আমাদের জানতে হবে ডেফিনেশন। আমরা ডেফিনেশন না জানলে এই একটা কিচ্ছু বুঝবো না। তো ডেফিনেশনে কি বলছে? সেকশন 2 অফ দা কন্ট্রাক্ট অ্যাক্ট ডিফাইন। আমি তবে কার্সর রাখতেছি না, বাট আপনারা তো বুঝতেছেন আমি কোন লাইনে আছি, তাই না? বোঝা তো যাচ্ছে, কারণ গ্রিন লাইনে যেগুলো আমার হাইলাইট করা, শুধু এগুলোর দিকে চোখ রাখবেন, অন্য কোথাও ডানে বামে দেখতে হবে না, কেমন? এখন এখানে একটা জিনিস দেখেন, বলছে সেকশন 2, এখানে এ দিল, বি দিল, সি দিল, ডি দিল, ই দিল, এগুলা দিল। এগুলা কি আমরা নাম্বার দিছে? না, এগুলা সাব সেকশন। এগুলা কি সাব সেকশন? বোঝা গেছে? তাহলে সেকশন 2 এর সাবসেকশন এ, সেকশন 2 এর সাবসেকশন বি, সেকশন 2 এর সাবসেকশন 3 সি, এরকম। ক্লিয়ার? হ্যালো? জি জি হ্যাঁ। ভাইয়া। এখন সবচাইতে বেশি পরীক্ষা আসে সাবসেকশন হচ্ছে এই চারটা, জি এইচ আই জে, এই চারটা সবচাইতে বেশি পরীক্ষা আসতে দেখা গেছে। যদি এই এক থেকে কোনো সাবসেকশন রিলেটেড প্রশ্ন আসে, তাহলে এই চারটা আসে সব থেকে বেশি। এবার আসেন আমরা আস্তে আস্তে আসবো। প্রথমে সাবসেকশন এ, when one person signifies to another his willingness or to do or abstain from doing anything। তার মানে যখন কোনো একজন ব্যক্তি আরেকজনকে বলে কোনো কিছু করার জন্য অথবা না করার জন্য, যখন বলে বা জানতে চায়, তখন সেক্ষেত্রে এটাকে বলে কি? প্রপোজাল বলে। কি বলে? প্রপোজাল বলে। আর প্রপোজালকে অফারও বলে। সো ধরেন আমি আপনাকে বললাম যে চলেন আজকে ক্লাস না করি, তাইলে এটা কি? প্রপোজাল। বা অফার। প্রপোজাল। ধরেন আমি যদি বলি যে আচ্ছা ভাই চলেন আমরা কি আজকের ক্লাসটা করতে পারি, তাহলে এটা কি? প্রপোজাল। এটাও প্রপোজাল। তাহলে করারটাও প্রপোজাল, না করারটাও প্রপোজাল। আমরা কি সবাই বুঝতে পারছি? জি দাদা। হ্যাঁ। এবার আসেন সাবসেকশন বি, when a person to whom the proposal is made, যার কাছে প্রপোজালটা করা হয় করার জন্য বা না করার জন্য, signifies his assent thereto, মানে তার সম্মতি পাওয়ার জন্য, the proposal is said to be accepted। অর্থাৎ যখন সে তার ওই জিনিসটাতে সম্মতি দেয়, সাইনিফাইজ হিজ অ্যাসেন্ট দেয়ার, মানে ওই জিনিসে তে সম্মতি দেয়, সম্মতি দেওয়ার পরবর্তীতে তখন সেটা কি হয়ে যায়? প্রমিস হয়ে যায়। তো এই কথাই বলছে যে প্রপোজাল when accepted becomes a promise। তাহলে যখন কোন একটা প্রপোজাল, যাকে প্রপোজ করা হয়েছে কোনো কিছু করা বা না করার জন্য, তখন সে ওইটাকে অ্যাকসেপ্ট করলে প্রমিসে রূপান্তরিত হয়। তাহলে যে ব্যক্তি প্রপোজালটা দিছে তাকে বলা হয় প্রমিজর। আর যে ব্যক্তি প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করছে তাকে বলা হয় কি? প্রমিসি। কথা বলেন না, লেখাই তো আছে। কি বলে? প্রমিসি। প্রমিসি। প্রমিজি। কেমন? আচ্ছা, এবার কি বলছে? when at the desire of the promisor the promisee or any other person has done or abstain from doing or does or abstain from doing or promise to do or to abstain from doing something, such act or abstinence
or promise is called consideration for the promise। তাহলে যে জিনিসের উপর ভিত্তি করে ওই ব্যক্তি কোনো না কোনো একটা কিছু করার বা না করার চিন্তা করছে, ওইটাই হচ্ছে এখানে কনসিডারেশন। ক্লিয়ার? জি আচ্ছা, এখন এভরি প্রমিস অ্যান্ড এভরি সেট অফ প্রমিস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার, যেই জায়গাতে দুইজনেরই কনসিডারেশনের বিষয় থাকে, মানে প্রমিসিরও প্রমিসরেরও, তখন সেক্ষেত্রে কি হয়, এটা এগ্রিমেন্টে রূপান্তরিত। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এরপরে বলছে কি, প্রমিস হুইচ ফর্ম দ্য কনসিডারেশন অর পার্ট অফ কনসিডারেশন ফর ইচ আদার আর কল রেসিপ্রোকাল প্রমিস। তখন সেক্ষেত্রে দুইজনই দুইজনের কনসিডারেশনটাকে দেখতেছে। তো এই জায়গাটাতে যে প্রমিসটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রমিস। কেমন? এতক্ষণ পর্যন্ত যেগুলা গেছে এগুলো হচ্ছে আমার এক বোঝার জন্য দরকার, এগুলা খুব একটা পরীক্ষায় আসে না, বাট এগুলা অনেক ইম্পর্টেন্ট। এগুলা না বুঝলে আপনি পুরো চ্যাপ্টারে কিচ্ছু বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, এবার আসেন যেগুলা পরীক্ষায় আসে, এগুলা বলছে an agreement not enforceable by law is said to be void। তার মানে কি, কোনো একটা এগ্রিমেন্ট যেটা লতে এনফোর্স করা হয় নাই কিন্তু আপনি করছেন, এটা ভয়েড বলে গণ্য হবে। ঠিক আছে, যেমন যেমন উদাহরণ হিসেবে কি দিতে পারি, আচ্ছা ধরেন আপনারা ওই যে যখন আপনার বিবাহ হয় না, ধরেন বিবাহ হয়, তো ধরেন আপনার বিবাহের ক্ষেত্রে ধরেন এটাকে কি বলে, ধরেন হিন্দু মুসলিম বিবাহ এরকম হয় না অনেক সময়, দেখেননি? হ্যাঁ দেখি তো। আচ্ছা দেখেন তো। তারপর বৌদ্ধ খ্রিস্টান বিবাহ বিবাহ, হিন্দু বৌদ্ধ বিবাহ, হিন্দু খ্রিস্টান বিবাহ, এগুলো হয় না? হয়। এখন এই বিবাহগুলা কোন আইন অনুসারে হয় জানেন? 1872 সালের আইন অনুসারেই হয়। বুঝছেন? তা এখন এটা একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ হয়। ঠিক আছে, এখন বলছে যে ওই 1872 সালের যে আইন ব্রিটিশরা দিয়ে গেছে বিবাহের জন্য ওইটা দিছে, ওইখানে বলা আছে যে এই বিবাহটা হিন্দু এবং মুসলিম ধর্মের দুইজন ব্যক্তির জন্য অ্যাপ্লিকেবল না। এটা নিয়ে কয়েকদিন আগে কেস একটা হয়েছিল। একজন, আমি পাবলিক ইউনিভার্সিটির ওই দুইজন ব্যক্তির নাম বলবো না যাদের বিবাহ নিয়ে ওই কেসটা উঠছে। সো এখানে বলা হয়েছে যে তারা দুই ধর্ম পালন কইরা ওই বিয়ে করতে পারবে না। যদি ওই বিয়ে পালন করতে হয় তাহলে তার দোনোজনের ধর্ম ত্যাগ কইরা বিয়ে করতে হইব। বুঝছেন? অথবা কোনো একজনকে কোনো একটা ধর্মে কনভার্ট হয়ে বিয়ে করতে হইব, কিন্তু দুইজন দুই ধর্মে থেকে বিয়ে করতে পারবে না। এটা শুধুমাত্র হিন্দু এবং মুসলিমদের বেলায় এই জিনিসটা বলা আছে, কিন্তু হিন্দু বৌদ্ধ, হিন্দু খ্রিস্টান, মুসলিম বৌদ্ধ, মুসলিম খ্রিস্টান এগুলার বেলায় এটা বলা নাই। বুঝছেন? তো এখন কার যেন ইকো আসে। আচ্ছা, এখন ধরেন আইনে যেহেতু এটা বলা নাই, তাহলে কি তাদের বিবাহ হয়েছে? কথা না। বলেন। হয় নাই, তাদের এই বিবাহটা কিন্তু হয় নাই, মানে আইনত ভাবে হয় নাই আর কি। কেমন? এখন ঘটনা হইলো তাদের এটা এখানে আইনত ভাবে হয় নাই, ভালো কথা। এখন তাইলে তারা কি বিবাহ করতে পারবে না? তাইলে ধরেন এই যে দুইজন দুই ধর্ম পালন করে বিয়ে করতে পারবে নাকি পারবে না বলেন তো? কথা বলেন। বিয়ে করতে পারবে কিন্তু মানে ইন দা আইজ অফ দ্য ল এটা মনে একসেপ্টেড না আর কি। না, এটা তো বাংলাদেশে অ্যাকসেপ্টেড না, সে অন্য দেশে চলে যাবে, সমস্যা কি? আচ্ছা, সমস্যা আছে? বুঝেন নাই? আপনি আমেরিকা চলে যান, কানাডা চলে যান, তাইলেই তো হইলো। এবার ওইখানে তো আপনি ছেলেরও বিয়ে করতেছে না, মেয়েরও বিয়ে করতেছে, তো ওইখানে তো ওইটারও আইন করে দিছে। তো এখন কেউ যদি বিয়ে করতে চায় সে বাংলাদেশে পারবে না, বাংলাদেশের আইনে তার এটা বিয়ে না, সে অন্য দেশে চলে যাবো, ওইখানকার সিটিজেনশিপ নিব, বিয়ে করব। এই কারণে বলছি যে এখনো কিন্তু লয়ের মজার জায়গায় যাই নাই। আমি আপনাদেরকে বলে আসছিলাম না যে আজকের ক্লাস অনেক মজা পাইবেন, এখন আস্তে আস্তে গভীরে যাইতেছি, আর মজার জায়গায় একটু পরে যাব। ঠিক আছে, দেখেন। সো বুঝতে পারছেন? তাইলে যেই জায়গায় এটা এনফোর্সেবল বাই ল না, ওই জায়গায় এটা ভয়েড। ঠিক আছে, এবার আসেন, যেমন আমরা একটা কথা যদি বলি, ওই যে শরীফ থেকে শরীফা, এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে না? হয়েছে? জি শরীফ থেকে শরীফা, এটার কাহিনী শুনেন নাই? কি বলে, দেশব্যাপী এত কাহিনী হইলো, জি আপনাদের কোনো খবর শুনছি নাই? তো, হ্যাঁ শুনছি নাকি? হ্যাঁ, ওকে, শরীফ থেকে শরীফা। তো এখন ধরেন এই যে শরীফ থেকে শরীফা, এটা
ধরেন এখন বাংলাদেশে তো এনফোর্সেবল বাই ল বা ল না এরকম কোনো কিছু বলে নাই, তাই না? মানে এখানে এটাকে কিন্তু আনইথিক্যাল এভাবে করে ডিরেক্ট বলে নাই। এখন যেহেতু বলে নাই, কেউ না কেউ এটা করতেছে সাপোর্ট, শরীফ থেকে শরীফা এই জিনিসটাকে সাপোর্ট করতেছে, আবার কেউ কেউ আছে সাপোর্ট করতেছে না। কেমন? যখন এটা লতে বলে দিবে যে শরীফ থেকে শরীফা বলে কিচ্ছু হবে না, এটা করাই যাবে না, তখন সেটা ভয়েড হয়ে যাবে। তখন সেটা কি হয়ে যাবে? ভয়েড হয়ে যাবে। ভয়েড আর হয়ে লতে যদি বলে দেয় যে শরীফ থেকে শরীফা করা যাবে, তাইলে এটা কন্ট্রাক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কন্ট্রাক্ট হয়ে যাবে। কন্ট্রাক্ট হয়ে যাবে। আর যদি এমন হয় যে an agreement which is enforceable by law at the option of one or more of the parties thereto, but not all, not at the option of other or others, is a voidable contract. তাইলে ধরেন এখানে আমি কন্ট্রাক্ট দিয়ে বুঝাই না, ওই ব্যাপারটা দিয়ে বুঝাইতেছি। কন্ট্রাক্ট তো এখানে হয় নাই। শরীফ থেকে শরীফ হওয়া কি কোনো কন্ট্রাক্ট নাকি? এটা তো কন্ট্রাক্ট না। বিয়ে শাদীর বিষয়টি যে এগুলা কন্ট্রাক্ট হতে পারে। শরীফ থেকে শরীফ হয়ে গেছে, এখানে তো একজন ব্যক্তি, সে তার নিজের শরীফ ছিল, পরে শরীফ হয়ে গেছে। তো এটাতে তো কন্ট্রাক্ট হয় না। কন্ট্রাক্ট হতে হলে মিনিমাম রিকোয়ারমেন্ট কি বলেন তো? কন্ট্রাক্টের মিনিমাম রিকোয়ারমেন্ট কি? থাকতে হবে। দুইজন লাগবে, এক্স্যাক্টলি দুইজন লাগবে, তাই না? সো এটা তো কন্ট্রাক্ট না, বাট আমি ভয়েড, ভয়েডেবল আর ভ্যালিড বোঝানোর জন্য কথাটা বোঝাচ্ছি। তাহলে শরীফ থেকে শরীফা এটা যদি আইনত ঠিক করে দেয় যে এটা করা যাবে, তাইলে এটা হয়েছে ভ্যালিড। ভ্যালিড যদি বলে যে না এটা করাই যাবে না, এটা জীবনও সম্ভব না, তাইলে এটা ভয়েড। এটা আমাদের দেশের আইনে ভয়েড হয়ে যাবে আর কি, যেখানে করা যাবে ওইখানে গেলে আবার ভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, এবার ধরেন যদি এমন হয় যে কেউ কেউ বলতেছে না এটা করা যাবে, কেউ কেউ বলতেছে এটা করা যাবে না, তাইলে সেটা কি বলেন? কন্ট্রাক্ট, না না, ভয়েডেবল। সেটা কি? সরি ভয়েডেবল। কন্ট্রাক্ট বুঝাচ্ছি না আমি এখন, কোনটা ভয়েড কোনটা ভ্যালিড আর কোনটা ভয়েডেবল এটা বোঝাচ্ছি। ঠিক আছে, জি জি জি। ক্লিয়ার? এবার আসেন কন্ট্রাক্টে যাই। একইভাবে কন্ট্রাক্টের বেলায় যখন ধরেন কোনো কারণে বাংলাদেশের লতে বলছে হিন্দু মুসলিম এই আইন অনুসারে বিয়ে করা যাবে না, তার মানে এটা কি করলে সেটা ভয়েড। এখন Void. কন্ট্রাক্টে যদি কিছু বলা না থাকতো, কেউ এটা বিয়ে করতেছে কেউ করতেছে না, কন্ট্রাক্টে কিছু বলে নাই, কেউ এটা সাপোর্ট করতেছে কেউ সাপোর্ট করতেছে না, তাইলে সেটা কি হইতো? ভয়েডেবল। ভয়েডেবল কন্ট্রাক্ট। আর কেউ ধরেন এবার কন্ট্রাক্টে বলে দিছে যে হিন্দু মুসলিম বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নাই, যে যার যার ধর্ম পালন করতে পারবে, তাইলে সেটা কি হয়ে যাবে? ভ্যালিড। ভ্যালিড। ভ্যালিড, এবং সেটা একটা কন্ট্রাক্ট হয়ে যাবে। কেমন? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন পর্যন্ত কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে? ভাইয়া ভাইয়া। ভয়েডেবল কন্ট্রাক্ট আরেকবার একটু বলা যাবে ভাইয়া? আচ্ছা, ভয়েডেবল কন্ট্রাক্ট মানে হচ্ছে যে কিছু পার্টি এটাকে কন্ট্রাক্ট হিসেবে মানে কিছু পার্টি এটাকে সাপোর্ট করতেছে আর কিছু পার্টি সাপোর্ট করতেছে না, এটাই হচ্ছে ভয়েডেবল। যে কোনো জায়গাতে যখন কিছু মানুষ এটাকে সাপোর্ট করে কিছু মানুষ করে না, তখন সেটাই ভয়েডেবল। ভয়েডেবল শব্দটা কেন হয়েছে? বাতিল যোগ্য হইতে পারে বাট বাতিল হয় নাই, বুঝছেন? তো যখন সবাই মিলে এটার এগেনস্টে চলে যাবো তখন বাতিল হয়ে যাবো, বুঝছেন এবার? জি ভাইয়া। তাহলে এক্স্যাক্টলি। শুধু যদি ওই কন্ট্রাক্ট জায়গায় কোনটা হবে ভাইয়া? শুধু কন্ট্রাক্ট যদি বলি ভাইয়া? শুধু কন্ট্রাক্ট হবে যেটা লতে বলা আছে যে হ্যাঁ এটা করা যাবে, সেটাই একদম পুরোপুরি কন্ট্রাক্ট, পিওর কন্ট্রাক্ট, ভ্যালিড কন্ট্রাক্ট, বুঝছেন? জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এই ভয়েডেবল কন্ট্রাক্টটা কোনো ল্যান্ড কেসে আপনি ল্যান্ড দিয়ে বুঝাতে পারবেন? ধরেন যে আমি হ্যাঁ পারবো। হ্যাঁ শুনেন, একটা এক্সাম্পল। ধরেন কোন একটা জায়গায় বলছে কন্ট্রাক্টের ক্ষেত্রে, এখানে আমরা সামরা আছে দেখবেন, এখানে কন্ট্রাক্টের 9টা এলিমেন্ট আছে। কেমন? এখানে একটা অপশন হচ্ছে ফ্রি কনসেন্ট, আছে না? আছে। এখন ধরেন কোন একটা ল্যান্ড কেউ একজন বিক্রি করবো বা বিক্রি করতো না, বিক্রি কি করতো না, এখন আপনি তারে গিয়া বলছেন তুমি যদি বিক্রি না করো কেন, তাইলে এখন তোমারে ধরিয়া টুস করে দিব, শেষ। এখন ধরেন আপনি সে ভয়ে এটা করে দিছেন বিক্রি, ধরেন আপনি আমার কাছে বিক্রি করে দিছেন, আমি আপনারা বলছি যে আমি আপনার টুস করে দিব, শেষ। এখন আমি যে আপনার টুস করে দিব বলছি, এটার কোনো প্রমাণ আপনার কাছে নাই। হ্যাঁ, এখন কিছু মানুষ আছে বলতেছে যে হ্যাঁ আমি জানি। এটা কে প্রশ্ন করছে? এটা সাফওয়ান আল আসাদ। ওকে, জি আপনি তো করছেন না? জি আমি করেছি। হ্যাঁ। তো এখন কিছু মানুষ আছে তারা বলবে যে সাফওয়ান আল আসাদ রে
নোবেল ভাই টুস করে দিমু বলছিল, এটা এই কারণে সাফওয়াল আল আসাদ বিক্রি করছে, আমরা এটা মানি না। ঠিক আছে? আর বুঝতে পেরেছি। কিছু মানুষ আবার আমার পক্ষে কথা কইব না যে আরে না না কই এরকম কিছু হয় না, ভুয়া কথা কইতেছে সাফওয়ান আল আসাদ, ঠিক কিনা? তো এখন জি এই জায়গাতে তো কিছু এটারে সাপোর্ট করতেছে, কিছু এটা করতেছে না, যদি এটার ভ্যালিড প্রমাণ নাই তাইলে এটা ভয়েডেবল হয়ে যাবে। কিন্তু ভয়েডেবল মানে কন্ট্রাক্টটা কি বাতিল না, যখন সবাই মিলে যদি প্রমাণ করতে পারে যে আসলে আপনার এখানে ফ্রি কনসেন্ট আমি আপনার থেকে নি নাই, মানে এটা যদি প্রমাণিত হয় তখনই শুধুমাত্র এটা ভয়েড হয়ে যাবে, তার আগে পর্যন্ত এটা ভয়েডেবল। বুঝছেন? বুঝতে পারছি, হ্যাঁ ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমার যদি, আমি একটা কথা বলতেছি, আমার যদি প্রথমের কিছু না বুঝি আমি পরে গেলে শুধু হা করি চাইয়া থাকতে হবে আর কিচ্ছু না, তো কোনো কিছু না বুঝে পরে যাওয়া দেবো না। আচ্ছা আমি গেলাম পরেরটাতে। এই কন্ট্রাক্ট উইথ, হ্যাঁ কনসিডারেশনটা আচ্ছা কনসিডারেশন হচ্ছে যেটার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, ওইটাই হচ্ছে কনসিডারেশন। কেমন? আচ্ছা এবার আসেন, বলছে কন্ট্রাক্ট হুইচ সিজ টু বি এনফোর্সেবল লাইক ল বিকাম ভয়েড। তার মানে ধরেন কোন একটা কারণে লতে আগে এটারে কি করছে, মানে ভ্যালিড আছিল, কন্ট্রাক্ট আছিল, লতে বলা আছিল, এখন সবাই মিলে আন্দোলন করছে যে যারা এতদিন এভাবে করে বিয়া করছে আমরা এটারে মানি না, সবাই আন্দোলন করছে। আন্দোলন করার পরে মানে ল পাস হয়েছে। ল কিভাবে হয় এটা একটু বলি। ল হয় হচ্ছে ধরেন আদালতে কোনো একটা কেস হয়েছে, ওই কেস জীবনে কোনোদিন এর আগে হয় নাই, জীবনে প্রথম। ধরেন এখন হঠাৎ করে পরি আইসা সাফওয়ান আল আসাদরে প্রপোজ করলো যে আমি তোমাকে বিয়ে করবো, এখন পরির লগে উনি বিয়ে করছে। কারণ বাংলাদেশে কি পরির লগে এর আগে বিয়ে হয়েছে? হয়েছিল না না। তো এখন পরি এবার কি করলো, ধরেন সাফওয়ান আল আসাদে একটা বউ আছে, পালা কথা। এখন সাফওয়ান আল আসাদ চিন্তা করছে বউ থাকার পরেও পরির লগে তার অনেক ভাব হয়ে গেছে, সো সে পরিরেও বিয়ে করলো, আবার তার বউ আছে। বউ কি করলো, তার এগেনস্টে মামলা করে দিল যে সে কি করতেছে, কথার কথা সেটাকে কি বলে, ওই যে কি যেন আফটার ম্যারেজ রিলেশনশিপ, সেটাকে বাংলা একটা অন্য ভাষায় বলে আর কি, যাই হোক আমি না বলি। তো এখন ধরেন যেই কথাটা বলে যে তার বউ এটা করে দিছে, মামলা করেছে, সে এইগুলা করতেছে, ফাইন। এখন এখানে কি এর আগে কোনোদিন এরকম পরি আর মানুষের এগেনস্টে মামলা করছে নি? করছে? না করেনি। করে নাই। তাহলে প্রথম কেস, এখন আদালত তো কোনো একটা রায় দিবে না? জি দিবে। দিবে তো। তো আদালত যে রায়টা দিবে সেটাই এর পরবর্তীতে আইন হয়ে যাবে। বুঝছেন? বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা, এখন কোন ক্ষেত্রে যদি আগে কোনো কিছুতে ঠিক আছে এটা করা যাবে বলে, পরবর্তীতে আইনের মাধ্যমে সবাই আন্দোলন করে হোক বা কোনো একটা কেসের মাধ্যমে হোক ওই জিনিসটাকে মানে বাতিল বলে গণ্য করা হয়েছে, আইন নতুন করে পাশ করা হয়েছে, তাহলে যে জিনিসটা আগে কন্ট্রাক্ট ছিল সেটা পরবর্তীতে ভয়েড হয়ে যাবে, শেষ। বুঝছেন? কারণ ওই জিনিসটাকে সিজ করা হয়েছে। তাইলে এই কন্ট্রাক্ট উইথ সিজ টু বি এনফোর্সেবল বাই ল বিকামস ভয়েড when it cease to be enforceable, যখন এটাকে পরবর্তীতে সিজ করা হবে তখন সেটা ভয়েড হয়ে যাবে। ক্লিয়ার? জি হ্যাঁ হ্যালো, কথা তো বুঝতেছেন নাকি? ক্লাস কি খুব বোরিং হচ্ছে? না 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 একটা কোশ্চেন, হ্যাঁ বলেন, কোশ্চেন কি, কোশ্চেন বলেন। যেটা হচ্ছে যে কোনো ঘটনা প্রিভেন্ট করার জন্য যেটা তৈরি হয় সেটাই ল, কোন ঘটনা কি? যেটা ঘটে গেছে সেটা যেন ভবিষ্যতে না ঘটে বা প্রিভেন্ট করার জন্য যে আইনটা হয় সেটাই কি ল? মানে আইনে যা থাকবে তাই তো ল। এবার সেটা ঘটি গেছে, পরবর্তীতে ওই ঘটা জিনিস বন্ধ করার জন্য যদি বলা আগে যা ঘটছে তা আমরা বাদ দিয়ে দিব, তাহলে সব বাদ। ফর এক্সাম্পল ধরেন এর এতদিন কে আসিল, শেখ হাসিনার সরকার আসিল, তাই না? জি আসিল তো। তো ওইখানে বলা আছিল যে বঙ্গবন্ধুর নামে আপনি যদি কিছু লেখেন আপনারা পুলিশে মানে নিয়ে চলে দেবো, এবং এটা নন বেইলেবল অফেন্স, মানে এটার জন্য কোনো বেইল হবে না, জামিন পাইবেন না আপনি। বুঝছেন? তো জি এখন বর্তমানে যারা আছে তারা কি এটা মানবে? না হ্যাঁ। তো এখন তাইলে কি হইলো, আগের যে জিনিসগুলো আছে এগুলো বাতিল করে দিব না, তাইলে এটা কি হয়ে যাবো, ল, ভয়েড। হ্যাঁ ভয়েড ভয়েড হয়ে যাবে, আগের গুলা ভয়েড হয়ে গেছে, তাই না? জি আগের গুলা ভয়েড হয়ে যাবে, আর বর্তমানে যারা যেটা পাস করবে এটাই ল হয়ে যাবে। কিন্তু এতদিন কি এগুলা ভয়েড ছিল? না 5ই আগস্টের আগে না, সেটা কি ছিল, ভ্যালিড, তাই না? ভ্যালিড ছিল। এক্স্যাক্টলি। এবার আমরা বুঝতে পারছি তাহলে ভ্যালিড কখন, ভয়েড কখন, ভয়েডেবল কখন। ক্লিয়ার?
জি ক্লিয়ার। ওকে, এবার আসেন ডেফিনেশন অফ কন্ট্রাক্ট। এটা সেকশন 2 এর এইচ এ বলা হয়েছে অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। এই যে 2 এর এইচ উপরে আছিল, এইচ নাম্বার দেখেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন স্টেজ গুলা। প্রথমে হচ্ছে একজনে প্রপোজাল করে, সেটাকে অফারও বলা হয়। যখন আরেকজন সেটাকে অ্যাকসেপ্ট করে তখন সেটা প্রমিস হয়ে যায়। প্রমিস হওয়ার পরবর্তীতে যে প্রপোজ করছে তাকে বলা হয় প্রমিজর, যে প্রপোজটাকে অ্যাকসেপ্ট করছে তাকে বলা হয় প্রমিজি। এরপরে যখন ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার হয় তখন সেই ক্ষেত্রে এখানে একটা এগ্রিমেন্টের রূপ নেয়। এবার ওই এগ্রিমেন্টটা যদি ল এর দ্বারা এনফোর্সেবল হয় তখন সেক্ষেত্রে এটাকে কন্ট্রাক্ট বলে। আর ল এর দ্বারা এনফোর্সেবল না হইলে এটা কি থেকে যায়? void. এগ্রিমেন্টই থেকে যায়। কেমন? এবার যদি এনফোর্সেবল না হয় তখন সেটাকে বলে ভয়েড এগ্রিমেন্ট। বুঝছেন? ক্লিয়ার তো না? জি ক্লিয়ার। আচ্ছা, এবার চলে চলে আসেন 9 এসেনশিয়াল এলিমেন্ট। এখানে 9 লেখেন, এটা পরীক্ষায় আসে অনেক সময়। আচ্ছা, 9 এসেনশিয়াল এলিমেন্টে কি বলছে যে আমার প্রথমত হচ্ছে একটা কন্ট্রাক্টের মধ্যে এগুলা থাকা লাগে। প্রথমত একজন অফার করতে হয়, একজন সেটাকে অ্যাকসেপ্ট করে। ইন্টেনশন টু লিগ্যাল রিলেশনশিপ, মানে অফকোর্স এখানে লিগ্যাল হবে। কারণ আমি একজনের পছন্দ করছি, ফর এক্সাম্পল এখানে সবাই আছে আমরা অ্যাডাল্ট, সো পড়া বোঝার স্বার্থে এগুলো তো বলতে হবে, এটা তো পড়ার জিনিস, তাই না? ধরেন অনেকে আছে না লিভিং রিলেশনশিপ বলে না, সো এখানে কি কোনো লিগ্যাল রিলেশনশিপ আছে? নাই তো। এখানে না কি একজন একজনকে হাজবেন্ড ওয়াইফ বলতে পারে? না না তো, তাই না? না। সো এক্ষেত্রে এখানে যেহেতু ইন্টেনশন টু লিগ্যাল রিলেশনশিপ না, সো এটা কন্ট্রাক্ট হইতে পারবে না। লফুল কনসিডারেশন, ল কি বলছে যে এরা একসাথে থাকতে পারবে এরকম বলছে? লতে কি বলা আছে? না থাকা না থাকতে যাবে না। না, আবার বলা নাই কি? যে থাকতে পারবে না এটা তো বলা নাই। থাকতে পারবে না বলা নাই, থাকতে পারবেও বলা নাই। তাইলে এই জায়গায় এখন কোন জায়গায় আছে বলেন তো? এটা কি ভয়েডেবল। ভয়েড, ভ্যালিড, ভয়েডেবল কিসের মধ্যে? ভয়েডেবল। ভয়েডেবল, এক্স্যাক্টলি। এটা ভয়েডেবল, এটা কিন্তু ভয়েডও না আবার এটা ভ্যালিডও না। বুঝছেন? এবার আসেন ক্যাপাসিটি অফ পার্টিস। ভাইয়া সো বলেন। ভাইয়া ভয়েড আর ভয়েডেবল কি একই? না না, এক না না তো। ভয়েড মানে এটা বাতিল, শেষ, হইব না। আর ভয়েডেবল মানে এটা এখনো হইতেছে, কেউ না কেউ করতেছে, কেউ সাপোর্ট করতেছে, কেউ সাপোর্ট করতেছে না। এখন লিভিং কে কি সবাই সাপোর্ট করে না এমন কিছু? আমি যদি এখন অনেকে অনেকে তো চুপ থাকবে, ঠিক আছে ফাইন, বাট আমি যদি এখন ভোট চাই কেউ হাত তুলবো না, এটা আমি জানি। কিন্তু আমি শিওর যে এখানে অনেকে আছে যারা হয়তো বা দেখা গেছে কি লিভিং কে সাপোর্ট করতে পারে, করতেও পারে, এটা বলা যায় না। আবার অনেকে আছে এটাকে ঘোর বিরোধিতা করবে। সো তার মানে কেউ তো সাপোর্ট করতেছে, তাই না? এবং লতে এটাকে বাতিল করে নাই। সো এক্ষেত্রে এই জিনিসটা এখন ভয়েডেবল পর্যায়ে আছে। বুঝছেন? যখন লতে বলে দিবে যে লিভিং করলে পুলিশ ধরিলে চলে যাব, জেল জরিমানা এগুলো সব বলে দিব, শেষ, তখন সেক্ষেত্রে এটা কি হয়ে যাব? ভয়েড হবে ভাইয়া। ভয়েড হবে। ভয়েড হবে, এক্স্যাক্টলি। বুঝছেন সবাই? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, এবার হচ্ছে লফুল কনসিডারেশন গেল। এবার ধরেন ক্যাপাসিটি অফ পার্টিস। এবার একটু মজায় আসি। ধরেন কাউরে বললাম যে হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই, আমি তাকে বিয়ে করলে হচ্ছে আমি তাকে এই করব সেই করব, দেশের বাইরে নিয়ে যাব, বিএমডব্লিউ, আইফোন, মানে 16 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স যা আছে সবসময় আপডেট দিমু, এই সেই ইত্যাদি ইত্যাদি। এখন এগুলো আমি বলতেছি কিন্তু আমার পকেটে যে পকেটটা আছে এটাও ছিঁড়া, ভিতরে টাকাই নেই। সো তাইলে আমার কি এটার ক্যাপাসিটি আছে? জি না। না, নাই তো। জি কেমনে হইলো? যদি আমার পকেট ছিঁড়া হয় তাইলে তো নাই, তাই না? অবশ্য ছিঁড়া পকেটেরও এখন দাম বেশি, সেটা অন্য জিনিস। আচ্ছা, আবার পকেটটা ক্যাপাস ছিঁড়ে হতে পারে, ব্যাংকে টাকা থাকুক। আচ্ছা ঠিক আছে, শুনেন। এবার হচ্ছে যে আবার ক্যাপাসিটি অফ পার্টির মধ্যে আরো একটা জিনিস আছে, এটা হচ্ছে আপনি যখন কোন একটা কন্ট্রাক্ট করতে যাবেন, ধরেন আমি বিবাহের যদি করতে যাই, তাইলে এক্ষেত্রে আমার একটা বয়স আছে না? আমি আমি কি 18 বছর হইলে বিয়ে করতে পারবো? না না তো, কি বলে, আমি ছেলে না? ও সরি পারবেন না, 21 লাগবে। 21, আমার বেলায় 21 লাগবে। আর মেয়ে হইলে কত লাগবে? 18 লাগবে। 18। তো কন্ট্রাক্ট 18 হইলে করা যায়, কিন্তু বিয়ার কন্ট্রাক্ট তো 18 হইলে যায় না ভাইয়া, তখন তো 21 লাগে। সো এক্ষেত্রে হচ্ছে এটাও আমার ক্যাপাসিটি অফ পার্টি, যে পার্টির এটা করার ক্যাপাসিটি আছে কিনা, তার ওই ওই যোগ্যতাটা এখনো হইছে কিনা, ঠিক আছে। এবার আসেন ফ্রি কনসেন্ট। আমি কোনো জোর জবরদস্তি না করেই বিয়ে শাদীটা করছি কিনা, এটা হচ্ছে আমার কি ফ্রি কনসেন্ট। এবার হচ্ছে লিগ্যালিটি অফ অবজেক্ট। এটা হচ্ছে কি যে আমার যে উদ্দেশ্যটা আছে যে আমি বিয়ে করতেছি, এটা কি কারণে করতেছি। এখন ধরেন কথার কথা, এক মেয়ে আছে, তার বাবারে কোনো একজনে
খুন করে ফেলছে, ধরেন কথার কথা। এখন মিস্টার এক্স মানে মেয়ে বলছে যে আমার বাবার খুনির কল্লা যে কাইটটাই না আমার হাতে দিতে পারবো, আমি তারে বিয়ে করবো, ঠিক আছে। সো এখন এক ব্যক্তি গিয়া সেটা কাইটটাই না মেয়ের কাছে দিছে, মেয়ে বিয়ে করে ফেলছে বা বললো যে হ্যাঁ আমি পারবো, তখন মেয়ে তাকে বিয়ে করছে। তো এই জায়গায় যে বিয়ে করার উদ্দেশ্য ছিল, এটা কি ভালো ছিল, লিগ্যাল ছিল? না না Illegal. না। না তো তার মানে এখানে ইলিগাল, সো এই জায়গা তো আমার এখানে কন্ট্রাক্টের মধ্যে পড়তেছে না। এরপরে সার্টেনটি। এখন ধরেন এই জায়গা কি নিশ্চিত হবে, মানে আপনি ধরেন যে জিনিসটা করতে চাচ্ছেন এটা কি নিশ্চিত নাকি এটা জাস্ট এমনেই, জাস্ট আপনি এমনেই হুদার উপরে কইছেন। সো এটাকে হচ্ছে সার্টেনটি। প্রবাবিলিটি অফ পারফরমেন্স, অর্থাৎ এটা আসলে হওয়ার সম্ভাবনা আছে না এমনিই কইছেন। ধরেন আপনি বলতেছেন যে আপনি যদি তাকে বিয়ে করেন আপনি আকাশের চাঁদটাকে তার হাতে নিয়ে দিবেন, তো আকাশের চাঁদ কি তার হাতে আপনি আদৌ আনতে পারবেন? ইজ ইট পসিবল টু পারফর্ম? নট এট অল, তাই না? সো প্রবাবিলিটি অফ পারফরমেন্স হচ্ছে রাইটিং, রেজিস্ট্রেশন, লিগ্যাল ফর্মালিটিস, অর্থাৎ এখানে রাইটিং, রেজিস্ট্রেশন, লিগ্যাল ফর্মালিটিস এগুলো থাকতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমার 9 এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। কেমন? ভাইয়া একটু সার্টিনটি একটু আরেকবার বলবেন? সার্টেনটি মানে এটা নিশ্চয়তা, লাইক এটা কি অ্যাকচুয়ালি হবে নাকি হবে না। ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কালকে কি রেজাল্ট দিব, তা আপনি বলতেছেন যে দিতেও পারে নাও দিতে পারে, তো এটা কি নিশ্চিত আপনি? না না। এখন আপনাকে যদি বিয়ের কথা বলে যে আপনি কি বিয়ে করবেন, এবার আপনি যদি বলেন যে আমি বিয়ে করতেও পারি নাও করতে পারি, এটা কি কোনো কথা? বুঝছেন? এই এটা কি সার্টেনটি সার্টেন? ইজ ইট সার্টেন? করতেও No, পারি no. নাও করতে পারি মানে কি? আপনি তো সার্টেন না, তাই না? না, জি ক্লিয়ার, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা ফাইন। এখন পর্যন্ত কারো কোনো কিছু দাদা বুঝতে ফ্রি অসুবিধা আছে? কনসেন্ট এটা বুঝালে ভালো হতো। ফ্রি কনসেন্টটা ফ্রি কনসেন্টটা মানে হচ্ছে জোর জবরদস্তি করে আপনার থেকে নেওয়া হয় নাই, অর্থাৎ গুল্লি দেখাইয়া তুমি আমাকে বিয়ে, এই তুই বিয়া কর নাহলে তো বাপরে মারি গেলাম। ওই যে কাকে যেন মান্নার পূর্ণিমার একটা এটা ছিল, দেখছেন কিনা জানি না, আপনারা তো এগুলো দেখেন না। ওইটা জানি না, মুভিটা জানি না, আমি ভিডিও ক্লিপটা দেখছি, ওই যে মাঝে মাঝে দেখাই দেখি আর কি, যে এখন বিয়ে না করতে পারলে শেষ ভরসা হয়েছে এটা, ঠিক আছে। এখন ধরেন যার লাইফে কেউ নাই সে তো এগুলাই দেখবে নাকি? আচ্ছা দেখেন দেখেন পড়ায় আসি। ক্যাপাসিটি অফ পার্টিস এন্ড পসিবিলিটি অফ পারফরমেন্স দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ক্যাপাসিটি অফ পার্টি হচ্ছে যে ওই পার্টির ক্যাপাসিটি, যে ওই পার্টিটা আসলে ওইটার জন্য ক্যাপাবল কিনা, আর পসিবিলিটি অফ পারফরমেন্স হচ্ছে ওইটা হওয়ার পসিবিলিটি। ফর এক্সাম্পল ধরেন একটা কথার কথা, ধরেন আপনি কইছেন যে বি রে বিয়া করবেন, বি রে, ঠিক আছে। এখন বি যদি সি এর বিয়ে করে ফেলে, তাহলে আপনি বিয়ে করতে পারবেন? প্রথম প্রশ্ন, পারবেন? না। না। পারতেও তো পারেন, এই যে না বলতেছেন কেন? পারতে পারেন কখন? যদি বি সি রে বিয়ে করছে না, এখন বি যদি সির লগে ডিভোর্স হয়ে যায় তাহলে আপনি যদি আবার বিয়ে করেন, ইজ ইট পসিবল না? জি পসিবল। আবার কোনো কারণে সি যদি মরি যায় তাইলেও তো আপনি বি রে আবার বিয়ে করতে পারেন, তাই না? জি তাইলে এখানে পসিবিলিটি অফ পারফরমেন্স আছে। এখন যদি কোনো কারণে বি মরি যায় তাহলে আপনি কি বি রে বিয়ে করতে পারবেন? না না। সম্ভব। না। তো তার মানে এবার বুঝতে পারছেন যে পসিবিলিটি অফ পারফরমেন্স কি? জি ভাইয়া। যে প্রশ্ন করছে সে বুঝছে, প্রশ্ন তো একজন ভাইয়া করছিল। জি আরেকটা উদাহরণ দিলে বলো এটা বুঝতে। আর একটা উদাহরণ দিতাম, ধরেন আমি ক্যাপাসিটি অফ পার্টিস মানে হচ্ছে ওই পার্টির যোগ্যতা, ধরেন কেমন। আর জি জি পসিবিলিটি অফ পারফরমেন্স হচ্ছে যে মানে ক্যাপাসিটি অফ পার্টি হচ্ছে দোনো পার্টির যোগ্যতা, আর পসিবিলিটি অফ পারফরমেন্স হচ্ছে যেই কন্ট্রাক্টটা হবে এটা হওয়ার পসিবিলিটি। আচ্ছা তাহলে একটা হচ্ছে ধরেন অনেক সময় আপনি যোগ্য হয়েও তো জিনিসটা হয় না, আপনার বয়স 21 বছর, আপনি তো যোগ্য, যাকে বিয়ে করবেন তার বয়স 18 হইতে হবে, সেও 18 বছরের বেশি, সেও যোগ্য। ধরেন আপনি ছেলে, সে মেয়ে, এখন ওই মেয়ে মরে গেছে, তাইলে এখন এটা কি বিয়ে কি হবে? না এটা হবে না। এইরকম আর কি। আচ্ছা, আবার বুঝতে যেমন পারছি। ধরেন আমি আরো একটা উদাহরণ দিই, আপনি বলছেন এক্স এর থেকে একটা জায়গা কিনে নিবেন, কেমন। এখন হুম। ওই জায়গাটা যদি এক্স আরেকজনের কাছে বেশি দেয়, এক্স এর সাথে তো আর আপনার কন্ট্যাক্টটা হচ্ছে না। এখন আপনার জায়গা কেনার মতো টাকা পয়সাও আছে, আপনার বয়স 18 হয়েছে, আপনার নামে রেজিস্ট্রেশনও করা দেবো, তাও কি এটা মানে পারফরমেন্স কি আর হইতে পারবো যদি এক্স কাউরে বেশি দেয় না জায়গাটা? হবে না। আপনি কি আগে এক্স এর বিক্রি হয়ে সাথে আর গেছে। ওই কন্ট্রাক্টটা আসতে পারবেন? না। না ভাই সম্ভব তখন না। আবার কন্ট্রাক্টটা আসতে হইলে আপনাকে কার সাথে কন্ট্রাক্টটা দিতে হইব? বর্তমান মালিকের যার সাথে। কাছে এক্স বিক্রি করছে তার সাথে, তাই না? আর জি বিয়ার বেলায় না, যদি এক্স যার কাছে যার লগে বিয়ে বইছে যদি মরি যায়, তাহলে আপনি তারপর এক্স আবার বিয়ে করলেন, কিন্তু যদি আবার এক্স চায় তাও একটা কথা আছে,
তো এখন দেখা গেছে যদি সেটা না হয়, মানে এখানে তো বলছি জায়গা জমির কথা, তো এক্স এর সাথে এক্স যদি কারোর বিক্রি করে দেয় তাহলে তো আর এক্স এর থেকে আর আপনি কিনতে পারতেছেনই না, তাই না? জি ভাই, তবে বুঝতে আবার পারছি। এক্ষেত্রেও পারতে পারেন, কেন কিভাবে বলেন তো? এর আগের কন্ট্রাক্টটা যদি ভয়েড হয় তখন। আচ্ছা ধরেন আগের কন্ট্রাক্টটা ভয়েড হয় নাই, ভ্যালিডই হয়েছে, তাও কিনতে পারেন, কিভাবে বলেন তো? এক্স এর থেকে কিভাবে বলেন তো? একটু ক্রিটিক্যাল না, মানে একটু লজিক্যালি চিন্তা করেন। কেউ বলতে পারবে? কালকে আমি অ্যাকাউন্টিং ক্লাসে একটা কথা বলছিলাম, মোস্ট প্রবাবলি, যে ধরেন আমি আমার মায়ের কাছ থেকে, আমি বললাম না, আমি মানে আমি না বলছি যে কোন একজন ব্যক্তি প্রতিজ্ঞা করছে। আচ্ছা আগে ওইটার কাহিনী বলে নি, তারপর এটা বলতেছি। সো কাহিনীটা ছিল এমন, যেটা এখন ল ক্লাস, এখানে অনেকের অ্যাকাউন্টিং এ কেউ হয়তোবা ছিল না। সো ধরেন আপনি প্রতিজ্ঞা করছেন যে আপনার বাবার থেকে আপনি জীবনে কোনো কিছু অ্যাকসেপ্ট করবেন না অ্যাজ এ গিফট, আপনি প্রতিজ্ঞা করছেন, বা ওই কোনো একজন ব্যক্তি প্রতিজ্ঞা করছে। তো সে যদি একটা বিএমডাব্লিউ তার বাবার থেকে নিতে চায়, তাহলে সে কিভাবে নিবে? তো অপশন হচ্ছে এটা, যে সে তো প্রতিজ্ঞা করছে নিবে না, সৃষ্টিকর্তার কাছে কইরা ফেলছে, নিতেই পারবে না। তো সে কি করবে? সে হচ্ছে তার বাবাকে বলবে মাকে গিফট করার জন্য। তো মা গিফট হিসেবে বাবার থেকে রিসিভ করবে। এবার মা গিফট হিসেবে রিসিভ করার পরে মা এবার ওই ব্যক্তিকে কি করবে? গিফট করে দিবে। তো তার মানে ওই ব্যক্তি কি বাবার থেকে গিফট নিছে? না, ওই ব্যক্তি কার থেকে নিছে? মায়ের থেকে নিছে, তাই না? এটা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং না? ক্রিটিক্যাল না মানে একটু লজিক্যাল থিঙ্কিং। সো এখানে আপনাকে একটু লজিক্যালি চিন্তা করতে হবে। কিভাবে? ধরেন এটা তখনই আপনি এক্স থেকে কিনতে পারবেন যদি এক্স যার কাছে বিক্রি করছে সেই ব্যক্তি আবার এক্স এর কাছে বেশি দেয়, তাইলে তো আবার মালিকানা এক্স এর হয়ে যাবে, তাই না? তখন আপনি এক্স এর থেকে কিনতে পারবেন। বুঝছেন নাকি জি, বুঝেন নাই? হ্যাঁ। বুঝতে তাইলে পারছি। এখন কোন জায়গায় কোনটা হইতে পারে বা হইতে পারে না, ওইটা হচ্ছে পসিবিলিটি অফ পারফরমেন্স। আর ক্যাপাবিলিটি অফ পার্টিস হচ্ছে প্রত্যেকটা পার্টির যে যোগ্যতা থাকার দরকার ওই কন্ট্রাক্টটা করার জন্য, এটা হচ্ছে ক্যাপাসিটি অফ পার্টিস। City of ক্লিয়ার? Parties। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া রাইটিং রেজিস্ট্রেশন এন্ড লিগ্যাল ফর্মালিটিজ এর একটু আবার। এটা কি? এটা তো জাস্ট কোন একটা কন্ট্রাক্ট লিখিত হইতে হবে, এটা রেজিস্ট্রেশন করে রাখতে হইব, তারপরে লিগ্যাল ফর্মালিটিস যা আছে এগুলো পালন করতে হবে, এটা তো সহজ জিনিস, তাই না? ঠিক আছে। ধরেন কোন একটা কন্ট্রাক্ট হইতে হইলে যা যা লাগে, নরমালি রেজিস্ট্রেশন করা, লিখিত হওয়া, তারপরে এই আর কি, এটাতে বোঝানোর কিছু নাই। জিনিসগুলো। হ্যাঁ ধরেন আপনি 100 টাকার একটা স্ট্যাম্প তিনটা স্ট্যাম্প কিনবেন 100 টাকা দামের, ওইটার মধ্যে লিখবেন, এর মধ্যে লেখা থাকবো যে এই ব্যক্তি এটা, ওই ব্যক্তি এটা, তাইলে এগুলা কি? এগুলা লিখিত হচ্ছে। তারপর আপনি চাইলে এটাকে রেজিস্টার করতে পারেন, আপনি নোটারি পাবলিকের দ্বারা এটা করতে পারেন। ধরেন মানুষ এফিডেভিট করে না, ওইটা যদিও কন্ট্রাক্ট না, এফিডেভিট কিন্তু কন্ট্রাক্ট না। এফিডেভিট মানে কি? এটা হচ্ছে হলফনামা। ধরেন কেউ যখন ধর্মান্তরিত হয়, এটা জাস্ট কমন পারপাস, তাই এটা উদাহরণ হিসেবে দিলাম। অন্য কিছু তো এখন এফিডেভিটে যেমন নোটারি পাবলিকের সিগনেচার লাগে, সে নোট মানে ওই কাজটা করে, তো এরকম এটা আমরা পাবো চ্যাপ্টার 2 তে পাবো, নোটারি পাবলিক সংক্রান্ত নোটিং, প্রোটেস্ট, এই সকল জিনিসগুলো থাকবে। আচ্ছা আসেন। সো আর কোনো কিছু তো নাই, তাই তো? আগাইতেছি তাহলে। হ্যালো। ওকে ভাইয়া। আচ্ছা দেখেন, ও হুম, এবার আসেন, বলছে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। তার মানে প্রত্যেকটা কন্ট্রাক্টই হচ্ছে এগ্রিমেন্ট, কিন্তু প্রত্যেকটা এগ্রিমেন্টকে আপনি কন্ট্রাক্ট বলতে পারবেন না। তাহলে কোনটাকে কন্ট্রাক্ট বলতে পারবেন? শুধুমাত্র যেটা ল দ্বারা এনফোর্সেবল সেটাকে, তাই না? কথা বলে না? জি। হ্যাঁ, কথা বলতে হবে, কথা না বললে কিন্তু সমস্যা আছে। আচ্ছা, এরপরে কি হইলো? তাই এখানে বলছে এটা হচ্ছে অনেকটা ওইটার মতো আর কি, যে আমরা একটা জিনিস ছোটবেলা পড়ছি না, যে সকল লেনদেনই ঘটনা কিন্তু সকল ঘটনাই লেনদেন নয়, পড়ছিলাম না? জি এক্স্যাক্টলি ওইটার মতো। জি ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, আহ যেমন একটা মজা করি, এটা জাস্ট এমনিতে আমার কেন জানি মাথায় আসছে, যে এরকম একটা শব্দ, মানে কোন একটা কথা এরকম মানে চলে আসছে, যাই হোক যেটা আসছে এটা বলি, কারণ লাইফে এটা মনে রাখবেন, কোনো কিছু যদি মাথায় আসে, এটা যদি আপনি মরি যান কিন্তু বলতে না পারেন, তাহলে আপনার ভিতরের একটা রিসোর্স কিন্তু বাইরে হইতে পারলো না। সো এই রিসোর্স আপনার মরার সাথে সাথে চলে গেছে। তো এখন আমি রিসোর্সটা বাইর করি। রিসোর্সটা হচ্ছে এমন যে সকল ছলনাময়ী নারী কিন্তু সকল নারী ছলনাময়ী নয়, ঠিক কিনা?
কি হলো জি কথা হয় না কেন? ঠিক ঠিক কারণ এ তো ছলনাময়ী কইছি তাই না? তো তার মানে তো নারী হইবে, কিন্তু সব নারী তো আর ছলনাময়ী না, ঠিক আছে? জি জি এখন আচ্ছা সবাই দেখেন, থাকে ও এখন সবাই কথা বলতেছে না। আচ্ছা দেখেন এরপরে কি হলো, সেখানে সুন্দর মতো কমিউনিকেশন হয় কমপ্লিট। এবার আরো মজার জায়গায় আসতেছি। আচ্ছা আমার একটু 2টা মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। হ্যাঁ 2টা মিনিট না, 1 থেকে 1.5 মিনিট সময় দেন একটু। আমার লিখতে যাচ্ছে যে সে ওখান থেকে পালায় বেরোতে পারতেছে না। হ্যাঁ, আর সব মিলিয়ে 2 বছর 2 বছর 7 থেকে 9 ওভাবে চলছে। সেটা সেটা কেন চলছে এখন ভালো একটা পয়েন্ট, বিকজ ফ্রম দ্য স্পেশালি ফ্রম দ্য টু জায়েন্ট পার্টির যে মেম্বাররা, এদের যারা মেম্বার আমার ছিল দলের উপর। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা ওকে শুনে দাদা শোনা যাচ্ছে দাদা। তো এখানে যেটা বলতেছে যে হচ্ছে যে কমিউনিকেশন হোয়েন কমপ্লিট, তাইলে কমিউনিকেশনটা 2 ভাবে কমপ্লিট হইতে পারে, 2টা জিনিসের উপর ভিত্তি করে। একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স আর একটা হচ্ছে রিভোকেশন। এবার অ্যাকসেপ্টেন্স কাকে বলে, ধরেন এবার মন দিয়ে যা যা বলবো সব কিছু মন দিয়ে শুনবেন। প্রথমত ধরেন আমি একটা মেয়েকে প্রপোজ করছি যে আচ্ছা আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? এটার উত্তর 2টা হইতে পারে না? জি হ্যাঁ, জি যখন হ্যাঁ বলবে তখন সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, যখন না বলবে তখন সেক্ষেত্রে এটা হচ্ছে রিভোকেশন। একটু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এবার আসেন, বলছে দ্য কমিউনিকেশন অফ প্রপোজাল ইজ কমপ্লিট when it becomes to the knowledge of person to whom it is made। তার মানে যখন কখন এই প্রপোজালটা কমপ্লিট হবে তখন যখন হচ্ছে যে ব্যক্তির কাছে এই তথ্যটা পৌঁছানো হবে সেই ব্যক্তি এটা জানতে পারবে। এখন ধরেন আমি এই কথাটা নিজে না বলে মিস্টার এক্স নামে একজনের হাতে ওই চিঠিটা মিস ওয়াই এর কাছে পাঠাইছি। সো যখন মানে ওই মানে যে মেয়ের কাছে আমি পাঠাইছি সেই মেয়ে এটা শুনছে,
তখনই সেটা কি হয়ে গেছে, কমিউনিকেশন কমপ্লিট হয়েছে। কিসের জন্য? প্রপোজাল পাঠানোর জন্য। কেমন? এবার প্রপোজাল পাঠানোর পরে ওই মেয়ে কোনো একটা রিপ্লাই দিবে, আইদার অথবা না, তাই না? এখন হ্যাঁ রিপ্লাই দিলে কখন কমপ্লিট হবে সেটা দুইজনের দিক থেকে কমপ্লিট হওয়ার বিষয় আছে। তার মানে কমিউনিকেশনের কমপ্লিট হওয়া হচ্ছে যখন আমি প্রপোজাল রাখবো, তখন যার কাছে প্রপোজাল রাখবো তার কাছে গেলেই কমিউনিকেশন মানে প্রপোজালের কমিউনিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবার তার দিক থেকে কোনো একটা রিপ্লাই আসবে, আইদার হ্যাঁ আইদার না। হ্যাঁ রিপ্লাই আসলে দুইজনের দিক থেকে দুই সময়ে কমপ্লিট হবে, আবার না রিপ্লাই আসলে দুইজনের দিক থেকে দুই সময়ে কমপ্লিট হবে। কথা বুঝেন? এবার শুনেন কি বলছে। যদি সে হ্যাঁ বলে তাইলে কি হবে? অ্যাজ এগেইনস্ট দ্য প্রপোজার, এখানে প্রপোজার কে, আমি নাকি ওই মেয়ে? আমি আমি। আচ্ছা তাইলে আপনারা সবাই, বাহ, আমি তো ভাবছি বলবেন যে নোবেল ভাই আপনি, এখন দেখি সবাই প্রপোজ করার জন্য বসে গেছেন না। শুনেন তো বিষয়টা হলো যে, ঠিক আছে আমি হইলাম কি এখানে, প্রপোজার। আচ্ছা, আর ওই মেয়ে সে কি? যদি সে অ্যাকসেপ্ট করে তাহলে সে কি? অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টর। আর আমি যদি প্রমিস দিয়ে বোঝাই তাহলে এখানে আমি কি? প্রমিজর। ওই মেয়ে কি? ওই মেয়ে প্রমিস। প্রমিসি। ফাইন। এখন ধরেন প্রপোজার মানে আমার দিক থেকে কখন অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হবে, কখন? when it is put in the course of transmission to him as to be out of the power of the acceptor। তার মানে কি? এটা এমনি এমনি বুঝলে মাথা উড়ি যাবে। আমার কথা শুনেন, হ্যাঁ? ধরেন ওই মেয়ে আপনারে হ্যাঁ বলছে, কি বলছে, মানে আপনারে না আমারে, আমি তো আমি দিয়ে উদাহরণ দিয়েছি, আমি দিয়ে দিই, হ্যাঁ। তো ধরেন ওই মেয়ে আমাকে ধরেন হ্যাঁ বললো। এখন হ্যাঁ বলার পথে, আচ্ছা আমাকে না, ছেলেকে বলি, ছেলেকে, ঠিক আছে, আমাকে বলবো না কারণ সামনে নেগেটিভ কথাবার্তা আসতেছে। তো ওই মেয়ে ছেলেটাকে হ্যাঁ বললো। এখন হ্যাঁ যে বললো, ছেলেকে তো ধরে হ্যাঁ বলতে পারে নাই। ছেলে ওই মেয়ের কাছে কারে দিয়া পাঠাইছে? এক্স তাই না? রে দিয়া। এক্স রে দিয়া। এখন ওই মেয়ে তো হ্যাঁ যদি বলে সেটা কারে বলবে, মানে কার কাছে হ্যাঁটা পাঠাবে? ওই এক্স এর মাধ্যমেই তো পাঠাবে, তাই না? যে হ্যাঁ ঠিক আছে আমি ছেলেকে বিয়ে করব, তুমি গিয়ে ছেলেকে বলে দিও, তাই না? ঠিক কিনা? বা চিঠি পাঠাক বা যেমনি হোক, মুখে কক লিখিত কক যেমনি কক, ঠিক আছে। এখন ওই মেয়ে তো হ্যাঁ কইছে না? তো ওই মেয়ে হ্যাঁ বলার সাথে সাথেই ছেলের দিক থেকে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়ে গেছে, ছেলের দিক থেকে। কিন্তু ছেলে এখনো কানে শুনে নাই, বুঝছেন? মানে ছেলের কানে কিন্তু এখনো পৌঁছায় না, এখনো কার কানে আছে এটা? এক্স এর কানে। এক্স গিয়া ছেলেরে কইলে তারপরে মেয়ের দিক থেকে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হইব। এবার বুঝছেন? তার মানে কি, আপনি যদি কাউরে বিয়া করতে নাও পারেন, কিন্তু সে যদি আপনারা একবার হ্যাঁ কইয়া দেয় আপনি মরি গেছেন, তাহলে লাইফে কার দিক থেকে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয় নাই? মেয়ের দিক থেকে। মেয়ের দিক থেকে, মানে যে বলছে সে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট করতে পারে নাই, বাট আপনি মইরাও অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়ে গেছে। এবার বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এবার রিজেকশনের বেলা ঠিক তার উল্টাটা। তাহলে রিজেকশনের বেলা যে প্রপোজার তার বেলা কখন রিজেক্ট হয়? যখন সে না করে। যখন সে না করে কার কাছে? এক্স এর কাছে। মানে এক্স এর কাছে না যখন করে দিছে তখনই ছেলের রিজেক্ট হয়ে গেছে, কেমন? আর রিজেকশনটা মেয়ের দিক থেকে কখন কমপ্লিট হয়? যখন ছেলেটার কাছে পৌঁছে। যখন ছেলেটার কানে যায় ঢুকে যে ওই মেয়ে তো তোমারা না কইছে। বুঝছেন এবার? জি ভাইয়া। এগুলো এখানে খুব কাব্যিক ভাষায়, খুব একদম কি বলবো, ওই যে যেটা বলা না কল্যাণ দি, ওই রকম স্টাইলে লিখছে আর কি, বুঝছেন? তো আমার আচ্ছা কথা ভাইয়া, যদি বুঝি থাকেন এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই। বলেন। লতে এরকম ভাষায় কেন লেখা? এটা মানে হয়েছে পুরো বই এই দেখলাম যে যে ল, খুবই ধরেন আপনার এই যে লটা আছে এটা কবে বাইরিছে? কবে বাইরিছে? অনেক
1822 সালে। তখন বাংলাতে কি কেমনে লিখতো? আমি তোমাকে ভালোবাসিয়াছিলাম দেখিয়া তুমি আমাকে ইগনোর না সরি ফালাইয়া দিয়াছো কেন, তাই না? তো ওই সময় এভাবেই কথা বলতো। এখন আপনি ওই সময়ের কোন ব্যক্তি যদি এখন হুট করে জীবিত হয়ে উঠে আর সে যদি আমাদের কথা শুনে, সে বলবে ইয়ো ইয়ো ক্লিপস, এটা মানে কি, তাই না? বুঝছেন নাকি বুঝেন নাই? তো এখন বিষয়টা তাহলে হচ্ছে, এটা এখন রিলেট করলে তো আবার বুঝতে চলবে। পারছি। এটা হ্যাঁ? আবার রিলেট করুক আমাদের ভাষায়। করেন না, আপনি ওই জায়গায় পৌঁছে আপনি রিলেট করেন। এখন ধরেন আপনি যদি আমার কথা বলেন, হ্যাঁ, যে দাদা আমি ধরেন একটা পর্যায়ে পৌঁছে যাওয়ার পর আমি এগুলা রিলেট করি কত টাকা পাবো, তাই না? আপনি করি কত টাকা পাবেন। মানুষ সব সময় কি করলে কি লাভ হইব এটা নিয়ে চিন্তা করে। এখন এটা ধইরা কোনো ব্যক্তি এটাকে সংশোধন করব বা এটারে একটু আপডেট করব, এত টাইম কারো নাই ভাই। সবাই সবার নিজেরে নিয়ে ব্যস্ত, বুঝছেন? তা আমি এটা করে আমার বেনিফিট কি? আর এই টাইমটাতে আমি অন্য কিছু করলে আমার কি বেনিফিট, সেটা হচ্ছে আমি সবসময় ইউটিলাইজ করব, তাই না? আপনিও সেটাই করবেন, ঠিক কিনা? তো এই কারণে যেখানকার ল ওইখানেই আছে। যখন কোনো কিছু লয়ে টানাটানি লাগে তখন গিয়া লতে নতুন করে কিছু অ্যামেন্ডমেন্ট আসে। ওই যে ওই আদালতে পড়ি আইসা ঘটনা ঘটাই দিছে, তো এই কারণে পরির কারণে নতুন ল চলি আইব। বুঝেন নাই? যে কোনো পরি যদি কোনো মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন এক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার বুঝছেন? এখন ঘটনা ঘটা পর্যন্ত লয়ের কিছু আইব না, এ হচ্ছে বিষয়। কারণ কারো এটাতে মাথা দেওয়ার মতো সময় নাই। ঠিক আছে? কথা কি জি পরিষ্কার? জি পরিষ্কার। হুম, আচ্ছা। এবার শুনেন, তাইলে এগুলা আপনারা নিজেরা পড়ে নিয়েন, বাট ঘটনা তো বুঝছেন নাকি? এগুলা এখানে এটাই বলছে। তাও একবার একটু পড়ে দিই, যে as against the proposer when it is put in the course of transmission to him as to be the out of the power of the acceptor, অর্থাৎ যখন ওই মেয়েটা অ্যাকসেপ্টর হচ্ছে মেয়ে হ্যাঁ বলে দিছে, তো হ্যাঁ বলে দিছে মানেই হচ্ছে সেটা কি প্রপোজার মানে ছেলের কাছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, ব্যাস শেষ। কেমন? আর মেয়ের কাছে কখন অ্যাকসেপ্টেড হবে মানে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হবে as against the acceptor when it comes to the knowledge of the proposer, যখন ছেলেটার কানে গিয়ে পৌঁছাবে তখন মেয়ের দিক থেকে অ্যাকসেপ্টেন্স হইছে। এবার রিভোকেশনের বেলায়, রিভোকেশনে কি as against the person who makes it when it is put into the course of transmission to the person to whom it is made, অর্থাৎ যখনই আপনার যে ব্যক্তির কাছে কি as against the person who make it when it put into the course of transmission to the person to whom it is made as to be the out of the power of the person who makes it, অর্থাৎ যে মেক করছে, এখানে বহুত পেঁচাই ফেলছে, এত কিছু দরকার নাই। আমি যেটা বলছি আর সেটা মনে রাখেন। এরপর হচ্ছে as against the person to whom it is made, অর্থাৎ যার জন্য এটা করা হয়েছে, it when it becomes to his knowledge, যখন এটা তার নলেজে আসে। বুঝছেন? অর্থাৎ তখন এক্ষেত্রে রিভোকেশন হয়। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ওকে। এবার চলে আসেন, এগুলো একবার দেখলে বুঝিয়ে দেবেন, ইলাস্ট্রেশন দেখলে বুঝিয়ে দেবেন, ঠিক আছে? এবার হচ্ছে আসেন রিভোকেশন অফ প্রপোজাল এন্ড অ্যাকসেপ্টেন্স। এই প্রপোজাল মে বি রিভোকড এট এনি টাইম। তাহলে প্রপোজাল যে কোনো সময় রিভোক করা যায় বিফোর দ্য কমিউনিকেশন অফ ইটস অ্যাকসেপ্টেন্স কমপ্লিট, যখন এটার অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হওয়ার আগে। তার মানে অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট হওয়ার আগে কার বরাবর? অ্যাজ এগেইনস্ট দ্য প্রপোজার বাট নট আফটারওয়ার্ড। তাহলে প্রপোজারের অ্যাকসেপ্টেন্স কখন হয়? প্রপোজাল প্রপোজারের দিক থেকে অ্যাকসেপ্টেন্স কখন হয়? যখন এক্স কে যখন মেয়েটা যখন হ্যাঁ যখন বলে অ্যাকসেপ্টর অ্যাকসেপ্ট করে। প্রপোজার কে, ছেলে নাকি মেয়ে? আমার প্রপোজাল উদাহরণে ছেলে, ছেলে। তো ছেলের দিক থেকে অ্যাকসেপ্টেন্স কখন কমপ্লিট হয় বলছি? তখন মেয়ে তখন হচ্ছে মেয়েটা যখন মেয়েটা যখন হ্যাঁ বলে দিছে, ছেলের কানে আসুক আর না আসুক, তাই না? জি 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 তাই তো? মেয়েটা যখন হ্যাঁ বলে এক্স এর হাতে বলে দিছে যে হ্যাঁ এক্স আমি ওই ছেলেরে আমি হ্যাঁ বলে দিছি, ছেলে আসুক বা না আসুক অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে প্রপোজারের দিক থেকে, তাই না? তাই তো? তো তার মানে এই কথা বলছে যে কোনো মেয়ে যদি তার অ্যাকসেপ্টেন্সটাকে ক্যান্সেল করতে চায় তাহলে অবশ্যই কমিউনিকেশন করার আগে মানে তার ফ্যাটে থাকা অবস্থায় ক্যান্সেল করে দিতে হবে। মানে বুঝছেন? ওই যে বলে না পেটে আসে না মুখে আসে, একটা কথা বলে না, তার মনে আসে কিন্তু মুখ দিয়ে বাইর করন যাইতো না, বুঝছেন? যদি এক্স এর সে যদি সিডি লেখিও থাকে যে আমি ওই ছেলেরে অ্যাকসেপ্ট করছি বলিও আমি তারে বিয়া করুম, এটা যদি লেখিও থাকে এটা সিডি ফেলতে হইব, এটা কোনোভাবে এক্স এর হাতে দন দিত না। যদি এক্স এর হাতে দিয়ে দেয় তার মানে পরবর্তীতে সে ক্যান্সেল করতে পারবে না। বুঝছেন এবার?
তাইলে হ্যাঁ বললে খুব ভাবি চিন্তি বলি, স্যার বুঝছেন নি? ভাইয়া হ্যাঁ ধরেন যে চিঠি লিখলো অ্যাকসেপ্টেন্সের, পরে হুম। ওই চিঠিটা পৌঁছানোর আগে রেভোকেশনটা করলো, না এখন ওই আমি কি বলছি যে এক্স এর কাছে তো পৌঁছানোর সেটা সাথে সেক্ষেত্রে সাথে কি হবে? অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রপোজালের এগেইনস্টে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়ে গেছে, বলছি তার মানে ওই জি চিঠিটা এক্স এর হাতে দেওয়াই যাবে না। সে চিঠি লিখছে, সে আবার সিঁড়ি ফালাই দিছে, শেষ। যদি এক্স এর হাতে দেয় তাইলে কিন্তু ছেলের দিক থেকে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়ে গেছে। আর যখন ছেলের দিক থেকে অ্যাকসেপ্টেন্স মানে প্রপোজালের দিক থেকে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়ে যায়, তার পরবর্তীতে এটা করা যাবে না, এটাই লতে বলা আছে। কেমন? বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে হ্যাঁ বলার আগে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, না বলার ক্ষেত্রে তো বলছে an acceptance may be revoked at any time before the communication of acceptance is completed against the acceptor but not afterward. তাহলে একটার কথা বলছে যে প্রপোজাল, সরি প্রথমটা প্রপোজালের কথা বলছে, সরি ফর মাই মিস্টেক। প্রথমটা বলছে প্রপোজালের কথা। প্রপোজাল মানে হচ্ছে ছেলেটা যেটা করছে। তো ছেলেটা প্রপোজাল কখন অ্যাকসেপ্টেড হয়? যখন এটা মেয়ের কাছে মানে মেয়ের কাছে চলে গেছে তখন, তাই না? কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স জি। কমপ্লিট। হ্যাঁ আচ্ছা, না শুনেন, এখানে বলছে যে যদি আমি কারো কাছে প্রপোজাল রাখছি, আমি কারো কাছে কি রাখছি, এখানে একটু মিস্টেক হয়েছে, একটু শুনেন মন দিয়ে। আমি কারো কাছে প্রপোজাল রাখছি, কেমন? এবং ওই মেয়ে ওই ছেলেকে এক্স এর কাছে চিঠি দিয়া দিছে। এরপরে আমি কোনোভাবে ওই মেয়েকে বলতে পারবো না যে আমি কিছু জানি না, মানে আমি আমার প্রপোজালটা ক্যান্সেল করতে পারবো না, বুঝছেন নাকি বুঝেন নাই? এখন ওই ছেলেকে দেওয়ার আগে এবার যদি মনে হয়, আমি না, মিস্টার এক্স মানে ওই ছেলে যখন এক্স এর কাছে প্রপোজাল পাঠাইছে, এক্স যখন মেয়ের কাছে গেল, তো মেয়ে কোনো কারণে যদি ছেলেকে মানে এক্স কে যদি লিখে দেয় যে আমি ছেলেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তখন আর ছেলে মেয়েকে প্রপোজাল ক্যান্সেল করতে পারবে না। তাইলে কখন করতে হবে? ছেলে কাছে মানে ওই এক্স এর কাছে হ্যাঁ বলার আগে এক্স কে ফোন করে বলেই তো, ভাই তোর হ্যাঁ না লনের দরকার নাই, তুই তাড়াতাড়ি রিভার্স ল, কারণ আমার তো আরেক গেরে ভাল লাগছে, মানে বুঝছেন? তো যদি এরকম হয়, তো এক্ষেত্রে এখানে কিসের ক্যান্সেলের কথা বলা হচ্ছে? প্রপোজালের কথা। কেমন? Proposal. প্রথমটা কিসের ছিল? প্রপোজালের ছিল। ওকে, আমি যদিও অ্যাকসেপ্টেন্সেরটা বুঝাই ফেলছি, এটা না, এরপরে অ্যাকসেপ্টেন্সেরটা। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ, Right. প্রপোজালটা তাহলে হচ্ছে ক্লিয়ার হয় নাই, একবার বুঝালে মেয়ের ভালো কাছে হতো। যাওয়ার আগেই ক্যান্সেল করতে হবে। মেয়ের কাছে যাওয়ার আগে না, মেয়ে এক্স কে অ্যান্সার দেওয়ার আগে ক্যান্সেল করতে হবে। মেয়ে এক্স কে অ্যান্সার দেওয়ার আগে ক্যান্সেল করতে হবে। ধরেন চিঠি অর্থাৎ দিয়ে দিল, ছেলেকে, কিন্তু মেয়ে হচ্ছে এখনো অ্যান্সারটা দেয়নি, হ্যাঁ, তখন যদি না তাহলে করে, আপনি ক্যান্সেল করতে পারবেন যে এই আমি তোমাকে যে প্রপোজালটা রাখছিলাম আমার বিয়ের, এটা আমি করব না, কারণ আমি আরেকটারে পাই গেছি, টাটা। বুঝছেন? মানে হ্যালো? চিঠি দেখলেও হচ্ছে সমস্যা নাই, কিন্তু উনি অ্যান্সার দেওয়ার আগে আমাকে না করতে হবে। এক্স্যাক্টলি, অ্যান্সার দেওয়ার আগে না করতে হবে, তখন সেটা প্রপোজালের ক্যান্সেলেশন হয়ে যাবে, বুঝছেন? জি। আচ্ছা, এবার হচ্ছে অ্যাকসেপ্টেন্সের ক্যান্সেলেশন। এবার হলো মেয়ের বেলায়, এতক্ষণ ছেলের কাহিনীতে আসছিলাম, এবার মেয়ের কাহিনীতে। তো আচ্ছা, আগেরটা বুঝছেন তো সবাই, না? প্রপোজালের ক্যান্সেলেশন। আচ্ছা, এবার আসেন অ্যাকসেপ্টেন্সের ক্যান্সেলেশন। An acceptance may be revoked at any time before the communication of acceptance is completed. এখানে কিন্তু দুই জায়গাতেই দেখেন কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স এর কথা বলতেছে, কেমন? এখানেও কমিউনিকেশন অফ, পুরোটা নিয়ে টাঙায়, আরে ডিস্টার্ব করে কেন? হুম, এরপরে বলছে কি, বিফোর দ্য কমিউনিকেশন অফ দ্য অ্যাকসেপ্টেন্স ইজ কমপ্লিট এগেইনস্ট দ্য অ্যাকসেপ্টর। অ্যাকসেপ্টর কে? মেয়েটা। তো মেয়েটার দিক থেকে কখন কমপ্লিট হবে বলছি অ্যাকসেপ্টেন্স? যখন ছেলের কানে পৌঁছাবে। এক্স্যাক্টলি, গুড, আপনি তো খুব ভালো করে মনে রাখতেছেন। বাকিরা বুঝতেছেন তো, না? জি জি। হ্যাঁ, তাইলে ওই মেয়ে অ্যাকসেপ্টেন্স কমপ্লিট করতে হবে ছেলের কানে পৌঁছানোর আগে, বুঝছেন? তাইলে ওই মেয়ের বেলায় মেয়ে যদি এক্স এর লিখি দেয়,
এক্স যদি এখনো সেলের কানে না পোষায়, ওই মেয়ে যদি আবার ওই এক্স এর ফোন দিয়ে বলে, ভাই ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি তো এটা নিছেন, বাদ বাদ, আমি করতাম না, ঠিক আছে, তাইলেই ক্যান্সেল হয়ে যাবো। বুঝছেন এবার? জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসেন এর পরেরটাতে। এবারে প্রপোজাল ইজ রিভোকড। প্রপোজাল রিভোকড হইতে পারে কিভাবে? বাই কমিউনিকেশন অফ নোটিস অফ রিভোকেশন বাই দ্য প্রপোজার টু আদার পার্টি। অর্থাৎ প্রপোজার একটা নোটিশ দেওয়ার মাধ্যমে রিভোক করতে পারে। বাই দ্য ল্যাপস অফ টাইম প্রেসক্রাইবড ইন সাচ প্রপোজাল ফর ইটস অ্যাকসেপ্টেন্স। এবার বলছে কি, যে ধরেন, আর এরপরে বলছে ইফ নো টাইম ইজ সো প্রেসক্রাইবড বাই দ্য ল্যাপস অফ রিজনেবল টাইম। এবার শুনেন, দোনোটা কথা একসাথে বুঝাই। ধরেন আমি একটা মেয়েকে বললাম যে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই, ঠিক আছে, তুমি কি আমাকে বিয়ে করবা? এটা আমাকে রাত 10টার মধ্যে জানাইতে হইব। এখন যদি রাত 10টার মধ্যে সে কোনো কিছু না জানায়, তাহলে কি ধরে নিব? না। না। রেভোকেশন। আর আমি যদি তাকে রাত 10টার কথা যদি বলে না দিই, তাহলে সে কত দিনের মধ্যে আমাকে জানাইতে পারবে? অনেকদিন পর্যন্ত। অনেকদিন পর্যন্ত। এটা কোনো ভ্যালিড অ্যান্সার না তো। আরেকটা না হওয়া পর্যন্ত। আমার বিয়ে হওয়ার আগে পর্যন্ত, তাই না? হ্যাঁ, ও নাকি? বুঝেন নাই? সে যদি আমার বিয়ে হওয়ার 5 মিনিট আগে যদি বলে যে আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো বিয়ে করতে চাই, আর আমার যদি তার উপরে যদি কোনো ধরনের মানে কি বলবো দুর্বলতা না আবেগ থাকে। থাকে, মায়া থাকে। ভালোবাসা থাকে, তাইলে হয়তো সেটা হইলেও হইতে পারে, তাই না? তো তার মানে বিয়ে হওয়ার আগে পর্যন্ত রিজনেবল টাইম, ঠিক না? এক্স্যাক্টলি। এবার আসেন এর পরের লাইন কি বলছে? বাই দ্য ফেইলিয়ার অফ অ্যাকসেপ্টর টু ফুলফিল এ কন্ডিশন প্রিসিডেন্ট টু অ্যাকসেপ্টেন্স। এবার বলছে যদি কোনো কন্ডিশন মিস করে। কন্ডিশন মিস মানে কি? ধরেন আমি বললাম যে তুমি কি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও? যদি চাও, তাইলে আইসিএবির সামনে সকাল 10টা, এটা হচ্ছে টাইমের কথা, ধরেন টাইম বাদ দিলাম, আজকে বিকাল বেলা লাল রঙের একটা টুকটুকে জামা পরে চলে আসবা, ধরেন এটা বলে দিলাম, বা একটা শাড়ি পরে আসবা, বা যাই হোক যেটাই পরে আসো, লাল রঙের পরে আসবা। এখন সে লাল পরে আসছে না, সে পরে আসছে সাদা, তাইলে কি হয়ে যাবো? তাইলে কি হয়ে যাবো? রাজি না। রিভোক হয়ে গেছে। তার মানে সে রাজি না। বুঝছেন? আচ্ছা এখন বলেন, বোরিং লাগতেছে আপনাদের? না ভাইয়া। মনে হইতেছে এখন ঘটনা হইলো আমি কি ক্লাস কন্টিনিউ করতাম নাকি ডিসকন্টিনিউ করতাম, কারণ রাত তো অনেক হইছে। আচ্ছা ঠিক আছে, দেখেন যেহেতু বলছেন আর অল্প একটু আগায় রাখি। সো এটা হচ্ছে যে আপনার, তাইলে এটা গেল 3 নাম্বারটা। এবার 4 নাম্বারটাতে কি বলছে? বাই দ্য ডেথ অর ইনস্যানিটি অফ প্রপোজার। তাইলে যদি প্রপোজার যদি মরি যায়, কিংবা সে যদি পাগল বা কিছু একটা হইয়া যায়, if the fact of his death or insanity comes to the knowledge of the acceptor before acceptance, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স করার আগেই সেটা যদি ওই জেনে যায়, তখনও কিন্তু সেটা অটোমেটিক রিভোক হয়ে গেছে, তাই না? সে কি আর কোনো অ্যাকসেপ্ট করবে? করবে না তো। ছেলে মেয়ের কাছে পাঠাইছে, মেয়ে জেনে গেল যে ছেলে পাগল, তো মেয়ে তো এমনি অ্যাকসেপ্ট করতো না। আর যদি ছেলে মরে গেছে তো আর কারা অ্যাকসেপ্ট করবো, তাই না? বুঝছেন? জি ভাইয়া। হ্যালো। জি আচ্ছা দাদা। আচ্ছা দেখেন এরপরে কি হলো। তবে আমারও ভালো লাগতেছে, কেন জানেন? রাতে 12:30 প্রায় বাজতেছে, বাট আপনারা এখানে যতজন ঢুকছেন ততজনই আছেন, এই কারণে নিতেছি। যদি কোনো কারণে স্টুডেন্ট সংখ্যা কমই যেত, তাহলে আমি বলতাম যে ঠিক আছে, নো মোর টুডে। আচ্ছা দেখেন, এবার আসেন আরো কিছু বলবো, এখানে আরো মজা আছে। এখানে অফার 2 ধরনের হয়, একটা হইছে স্পেসিফিক অফার, আর একটা হইছে জেনারেল অফার। এবার স্পেসিফিক অফার কি? স্পেসিফিক অফার হচ্ছে কোনো একজন স্পেসিফিক ব্যক্তিকে আমি যদি প্রপোজ করি, সেক্ষেত্রে সেটা হবে কি? স্পেসিফিক অফার। কেমন? যেমন ফর এক্সাম্পল আমি একজনকে বলছি তুমি আমাকে বিয়ে করবে, দ্যাট উইল বি স্পেসিফিক অফার। এবার জেনারেল অফার কি? ধরেন আমি যদি বলি যে আমি হচ্ছি সিএ তে যারা আছে তাদের মধ্যে বিয়ে করার জন্য কাউকে খুঁজতেছি, ধরেন এরকম টাইপের কিছু একটা। হ্যাঁ, তো যারা যারা মানে ধরেন এদের ভিতর থেকে আমি কাউকে চাই, ধরেন কথার কথা। হ্যাঁ, তো এই জায়গায় যে অফারটা আছে এটা হচ্ছে কি? জেনারেল অফার। কেমন? একবার এটার সাথে রিলেটেবল আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইনভাইটেশন টু প্রপোজাল। এটা মানে কি? এখানে আমি কোনো অফারই করি নাই, এখানে আমি কি করছি তাইলে? ধরেন আমি যদি বলি যে আমি সিঙ্গেল, একদম পিওর ব্যাচেলার, আমার কেউ নাই, জাস্ট এটা বলে দিলাম। আর যারা আমাকে পছন্দ করে তারা কি করতেছে? নক দিতেছে। তাইলে নক দিয়ে বলতেছে যে আপনি কি আমাকে বিয়ে করবেন?
আমি কি তারে প্রপোজ করছি না সে আমারে প্রপোজ করতেছে? কোনটা? সে করতেছে। সে করতেছে। আমি জাস্ট তার একটু হিন্ট দিয়ে দিছি যাতে করে সে আইসা আমারে প্রপোজ করে। সো এটাই হচ্ছে ইনভাইটেশন টু প্রপোজাল। এবার বুঝছেন? জি। ক্লিয়ার? জি বুঝতে জি ভাইয়া। ওকে, শেষ। আর তো ভাইয়া ওই রুলস রিগার্ডিং অফার এখানে কি শুধু এই লাস্টেরটা পড়লেই হবে? এটাই সবচেয়ে বেশি আছে, এগুলা আপনি ভাইবেন এই অফার মেবি এক্সপ্রেসড অর মেবি ইমপ্লাইড। আচ্ছা আচ্ছা, বলি এটা একটু বলে দিই। মানে আচ্ছা এটা একটু আমি বলে কি দিই। দাগাবো এটা? দাগাবো? হ্যাঁ, দাগান। এখানে একটু ইম্পর্টেন্ট হচ্ছে an offer may be expressed or may be implied from the circumstances। এবার এক্সপ্রেস কাকে বলে আর ইমপ্লাইড কাকে বলে? এক্সপ্রেস হচ্ছে আপনি কাউরে বলছেন যে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই, এটা হচ্ছে এক্সপ্রেস। আর আপনি কাউকে বলছেন যে আমি চাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকতে, আমাদের 2টা বাচ্চা কাচ্চা হবে, একটা ছেলে একটা মেয়ে। সো এটা কেমনে হইব, তাই না? আপনি বিয়ে করলেই তো এটা হইব নাকি? হ্যালো। জি। সো এই যে বিয়ে করার কথাটারে বিয়ে দিয়া না বইলা অন্যভাবে বলতেছে, এটাই হচ্ছে কি ইমপ্লাইড অফার। বুঝছেন? আচ্ছা, তাইলে এই হইলো কাহিনী। এবার বুঝছেন, বাকিগুলা সোজা আছে। an offer may be made to definite person, class of person, anybody in the world। যে কোনো কাছে হইতে পারে, লিগ্যাল রিলেশনশিপ থাকতে পারে। অফার the term of the offer must be certain, definite not vague। মানে এটা অবশ্যই সার্টেন হইতে হবে, স্পষ্ট হইতে হবে, ঘোলাটে হওয়া যাবে না। ভাগ মানে হচ্ছে ঘোলাটে আর কি, ঘোলাটে টাইপ। এ মেয়ের স্টেটমেন্ট অফ ইন্টেনশন ইজ নট অফার। ইন্টেনশন মানে এটা একটু খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটা একটু দাগান। কেন যেন কি হয়তো এগুলা মিস চলে গেছে, যাই হোক, বা হয়তো কেটে গেছে আর কি। তো কোনো কারণে আপনি শুধু ইন্টেনশন আছে কিন্তু করেন নাই, মানে আপনি চিন্তা করতেছেন যে ওই যে বলে না মনে মনে মন গলা খাওয়া কিন্তু না বলা। সো এটা কিন্তু অফার হইলো না, আপনি সেটা জানাইতে হবে, জানানোর পরে সেটা অফার হবে। এ মাস্ট অফার মাস্ট কমিউনিকেটেড টু দ্য অফারি। এটা অফারিকে জানাইতে হবে আর কি। অফারি মানে কি? প্রমিজি, ঠিক আছে? এক্স্যাক্টলি। এরপর হচ্ছে, তো ওই প্রমিজি হচ্ছে আইদার সে অ্যাকসেপ্টর হবে অথবা সে রিজেক্টর হবে, কিছু একটা হইব আর কি। আচ্ছা, এবার অ্যান অফার ক্যান বি কন্ডিশন, মেবি কন্ডিশনাল। কোন একটা অফার কন্ডিশনালও হইতে পারে, যে এটা হইলে আমি করব। ঠিক আছে, যে আমি তোমাকে বিয়ে করতে পারি, তুমি তোমার চাকরি বাকরি ছাড়ি দিবা, এটা অনেকে বলে আর কি, বাট আমি এগুলো বলি না। আমার কথা হচ্ছে টাকা আসবে, আসুক আসুক, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন, ডান, ক্লিয়ার তো না? হ্যালো। জি ভাইয়া। জি ক্লিয়ার। আচ্ছা, মাত্র ভাইয়া একজন দুইজন একটা ক্লিয়ার। জিনিস, সেটা হচ্ছে যে লিগাল রিলেশনশিপ ইজ রিকোয়ার্ড, এটা কি ম্যান্ডেটরি? কারণ এগ্রিমেন্টে তো লিগাল রিলেশনশিপটা লাগে না যতটুকু আমি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে আমাদের এখানে তো আমরা কন্ট্রাক্টের দিক থেকে আসতেছি, তাই না? তো এখন আমার জি তো যখন কোন একটা অফার হবে সেটা যদি কন্ট্রাক্টের বেস ধরে হয়, কন্ট্রাক্টের মধ্যে তো লিগ্যাল ভ্যালিডিটির একটা বিষয় থাকে, তাই না? জি থাকে। সো এই ক্ষেত্রে এই অফারটাকে আপনি কন্ট্রাক্টের সাথে কানেক্টেড করে ধরেন, কারণ আমরা এখন কোথায় আছি? কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 আছি, তাই না? রাইট রাইট, হ্যাঁ বুঝছেন? ঠিক আছে, এই কারণে এখানে লিগ্যাল রিলেশনশিপ ইজ রিকোয়ার্ড বলা হয়েছে। কেমন? বুঝতে পেরেছি। আচ্ছা ফাইন। এবার হচ্ছে যে অ্যাকসেপ্টেন্সে যা অলরেডি বলছে এগুলো আমি অলরেডি বলে দিছি, দাঁড়ান তাও এগুলা দাঁড়ান, অ্যাকসেপ্টেন্স আর রিভোকেশন। আচ্ছা, আমরা কি আজকে আর কন্টিনিউ করব? রিজনেবল টাইম মানে মেনটেন করা উচিত আমার মনে হয় দাদা। বুঝি নাই। অনেক ভাইয়া রাত হয়ে আজকে গেছে তো। ইনক্লুডেড থাকুক। ভাইয়া আজকে আর না। হ্যাঁ আজকে না। সেটাই, আমিও চাইতেছি আজকে আর না, কারণ হচ্ছে রাতে 12:30 বাজতেছে প্রায়। আচ্ছা এবার শুনেন, কথা হচ্ছে যে আপনাদের ক্লাসটা কেমন লাগছে রিভিউ দিয়া আরো কিছু কথা বলে তারপরে যাইয়েন। এতক্ষণ ধরে ক্লাস নিয়ে, আপনি জানেন আজকে সন্ধ্যা 7:30 ক্লাস নিতে বসছি, একটু আগে যে 1 মিনিটের ব্রেক নিছি না, তখনই আমি বসা থেকে উঠছি। চিন্তা করেন, টানা শুধু ক্লাস নিছি, এখনো নিতেছি। সো কি পরিমাণ, মানে আপনারা তো রেস্ট নিছেন, ডিনার করছেন, এই হইছে সেই হইছে, বহুত কিছু করছেন, আমি টোটালি কিছুই করি নাই। এ হচ্ছে বিষয়। তো এখন ফ্যাক্ট হচ্ছে যে ক্লাসটা কেমন লাগছে একটা রিভিউ দেন প্লিজ। খারাপ হইলে খারাপ বলেন, ভালো হইলে ভালো বলেন, যদি অ্যাডভার্ব ইউজ করতে চান তাও করেন, কোনো সমস্যা নেই।
যদি ভাইয়া, ভালো করেন তাইলেই এটা খুব ভালো তাইলেই লাগছে। হচ্ছে সামনের ক্লাসগুলো আরো ভালো করার চেষ্টা করব, অ্যাকচুয়াল যদি বলেন। আর যদি চিন্তা করেন যে না আসলে বেসিক্যালি হচ্ছে যে কি কিছু বলবো না বা এরকম চুপচাপ থাকবো, তাইলে আসলে নিজের মানে আমার দিক থেকে আমার ওই আগ্রহটা থাকবে না, ঠিক আছে? আর আরেকটা প্রশ্ন, আচ্ছা আমি তাহলে হচ্ছে মাত্র একজনই বলছে, একজন দুইজন কি ভাই? ভালো হয়েছে না ভাই, বাকিদের কোনো খবর নাই? এক্সাম্পল গুলো বুঝতে অনেক সুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো আমি এবার রেকর্ডটা অফ করতেছি।